তোমরা যারা রেলের গ্রুপটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের দেখো আমি যে টার্গেট ব্যাচটা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম 45 দিনের যে টার্গেট করেছিলাম, তা সেটা তো আমাদের আর চালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ তারপরেই কয়েকদিন পরেই তুমি তো দেখলে যে আরআরবি তরফ থেকে তোমাদের পরীক্ষার একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে যে 17ই নভেম্বর থেকে তোমাদের পরীক্ষাটা নাকি শুরু হচ্ছে। তা বলেছে যেহেতু অফিসিয়াল নোটিশ থেকে যেহেতু 17ই নভেম্বর এসছে, এবার এদিকে কেস তোমার যাই হোক ছাই হোক, তোমাদের কিন্তু 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, ঠিক আছে, এটা ধরে নাও। সেই অনুযায়ী কিন্তু এখন পড়ো। তা দেখো, তুমি তো ভালো মতোই জানো যে তোমাদের কিন্তু গ্রুপ ডিতে 20টা নাম্বার রয়েছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর এই 20টার মধ্যে মোটামুটি ধরে নাও যে 10 থেকে 12টা প্রশ্ন কিন্তু তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবেই পাবে। এবার কথাটা হচ্ছে দাদা, এই যে 10-12টা নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে, কি করে তুমি এই 10টার মধ্যে কম করে যেন 7টা প্রশ্ন সঠিক করতেই পারো, 12টার মধ্যে কম করে যেন 8টা-9টা প্রশ্ন তুমি সঠিক করতে পারো। কি পড়বে, কোনগুলো পড়বে, সেইটাই আমি তোমাদের পর পর বলে দেবো যে কতদূর তোমাকে পড়তে হবে। আর আমরা কি দেখো, আমরা কিন্তু এই যে সেপ্টেম্বর মাসটার মোটামুটি 19-20 দিন সময় রয়েছে, এর মধ্যে কিন্তু আমরা আমাদের টার্গেট যে তোমাদের আমি যে ক্লাসটাই দিই না কেন, এক একটা ক্লাস থেকে তুমি যাতে একটা নাম্বার পাও, সে তোমার যে শিফটেই পরীক্ষা হোক না কেন, সেই মতোই তাতে যদি আমার বিশাল কিছু পড়তে হয় বিশাল কিছু পড়বো, যদি অল্প কিছু পড়ে আমাদের সেখান থেকে কনফার্ম একটা নাম্বার ওঠে তাহলে আমরা অল্প কিছু পড়বো। কেমন, বুঝতে পারলে? তা দেখো যে তোমাদের মানে টোটালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি পড়তে হবে। দেখো, বিগত 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এখনো তো তোমার এই যে সেপ্টেম্বর চলছে সবে, তাহলে 8 মাসই হয়েছে জানুয়ারি থেকে, মানে বিগত 8 মাস 2025-এর জানুয়ারি থেকে তোমার এই আগস্ট পর্যন্ত এই যে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এক একটা টপিক ধরে, যেমন ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, ইভেন্ট অ্যান্ড সামিট, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, তারপরে স্টেট নিউজ, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স র্যাঙ্কিং ইন্ডেক্স, ঠিক আছে, মিলিটারি এক্সারসাইজ অ্যান্ড ডিফেন্স, স্পোর্টস ফেস্টিভ্যাল, ঠিক আছে, এগুলো যা রয়েছে দেখে নাও, মোটামুটি 17টা মতো টপিক রয়েছে, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে প্রথমত। তারপরে দাদা কি, তারপরে আমি তোমাদের কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে প্রত্যেক মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, যেখানে এক একটা মাসকে একদম ডিটেলসে কিন্তু আমরা পড়ে নিচ্ছি। এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার মোটামুটি 50 পেজও কিন্তু হয়ে যাচ্ছে, তাই না বস? তাহলে তোমাকে কি করতে হবে, দ্বিতীয়ত ওই যে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তোমাকে কিন্তু একদম ডিটেলসে পড়ে নিতে হবে, প্রত্যেকটা মাসের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফগুলো দিচ্ছি সেগুলো কিন্তু পড়ে নিতে হবে। আর কি করব আমরা, আর আমরা দেখবো এই যে 2024, দেখো 2025-এ আমাদের শেষে পরীক্ষা হচ্ছে, তাই কি আমাদের কিন্তু 24-এর কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর সেই জন্য আমরা তো ডিটেলসে 24 তো এই মুহূর্তে আমরা পড়বো না, আমরা দেখবো এই তোমার এই যে আরপিএফ এসআই 2024-এর ডিসেম্বরের দিকে যে পরীক্ষাটা হলো, এবং আরপিএফ কনস্টেবল 2025-এর শুরুতেই যে পরীক্ষাটা হলো, এবং এনটিপিসি গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটে আসা যে জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো, বুঝতে পারছো, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা কিন্তু করে নেবো। তাহলে দেখো, তুমি যদি আরপিএফ 2024 কনস্টেবল এবং তোমার হচ্ছে এনটিপিসি এই কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা আসা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি পড়ে নাও, তাহলে কিন্তু তোমার 2024-25 আরও ভালোভাবে কিন্তু হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝলে? আর কি করতে হবে, আর তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সাজেশন ভিত্তিক আমি তোমাদের 500টা এমসিকিউ তৈরি করেছি, যেটা পুরোপুরি সাজেশন ভিত্তিক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েই কিন্তু 500টা প্রশ্নের একটা পিডিএফ তৈরি করিনি, ওটা করব। কারণ ওটা করব কখন বলো তো, তোমাদের পরীক্ষার আগে, মানে নভেম্বর মাস পড়লে পরেই আমি ওটা করব, কারণ আমাদের 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তো আমি সেটা করব, সেই জন্য এখনও তো সেপ্টেম্বর অক্টোবর তো হয়নি, সেই জন্য এটা কিন্তু পরে পাবে। বিষয়টা বুঝতে পারলে? এই হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এইগুলো সব পড়তে হবে। তা আজকের এই ক্লাসে তুমি কি পাবে, দেখো শুরু থেকে আমি তোমাদের বলছি, এই যে লাস্ট যে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে আজকের এই ক্লাসে আমরা ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, ইভেন্ট অ্যান্ড সামিট, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, স্টেট নিউজ আর অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, এই 7টা টপিক আজকের এই ক্লাসে পড়বে। আর এই 7টা টপিক যদি তুমি পড়ে নিতে পারো, একটা নাম্বার কনফার্ম ধরে নাও যে তুমি যে শিফটেই পরীক্ষা দাও না কেন এর মধ্যে থেকে একটা প্রশ্ন তুমি পাবে। তার মধ্যে আমি তোমাদের সমস্ত তথ্যগুলো তৈরি করে দিচ্ছি, সাথে সায়েন্সের ক্লাস করাচ্ছি, ম্যাথও তোমাদের বুঝিয়ে দিতে হচ্ছে, জিআইও তোমাদের কিছু কিছু যেগুলো পারছো না সেগুলো বুঝিয়ে দিতে হচ্ছে। সেই জন্য কিন্তু আমি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো কিন্তু আমি পড়িয়ে দিতে পারবো না, অতটা সময় আমার বার করতে পারছি না, সেই জন্য আমি তোমাদের বুঝিয়ে দেবো, মানে 2-1টা টপিক আমি পড়িয়ে দিচ্ছি আজকে। মোটামুটি আমি তোমাদের এই 3টে টপিক পড়িয়ে দিচ্ছি, তুমি পড়ে দেখে নাও যে কিভাবে এগুলো পড়তে হয়, ঠিক আছে? বাকি 4টে টপিক তোমরা নিজেরাই কিন্তু টেলিগ্রাম থেকে পিডিএফটা তুলে পড়ে নিবা, কেমন? আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, এইটুকুই তোমাকে পড়তে হবে, কেমন? চলো প্রথমেই দেখবো যে ন্যাশনাল নিউজ কি বলছে, ভালো করে শুনবে। বলছে সংসদে পাশ হলো অনলাইন গেমিং বিল 2025। তাহলে 2025 সালে এই অনলাইন গেমিং বিল একটা পাশ হয়েছে সংসদে, যেখানে বলা হয়েছে যে এই ড্রিম11, এমপিএল, পোকরবাজির মতো যে রিয়েল মানি প্ল্যাটফর্মগুলো, এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এগুলো আর কি আর মানে হচ্ছে কোনো রকমের কোনো বিজ্ঞাপন বলো বা এগুলো কিন্তু
আর মানে চলবে না, বিষয়টা বুঝতে পারছো? সেইটাই আর কি বলছে যে সংসদ এই বিলটা পাশ করেছে 2025 সালে, যে আসল টাকার যে গেমগুলো তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সংসদ। এবার যদিও তারপরেও তা সত্ত্বেও যদি কোনো কোম্পানি এরকম কোনো বিজ্ঞাপন দেখায় বা হচ্ছে এই গেম খোলার চিন্তা ভাবনা নেয়, তাহলে তার কিন্তু শাস্তি হিসাবে 5 বছরের জেল আর 2 কোটি টাকা জরিমানা হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, উপরাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলো বর্তমানে? কে রয়েছে? মাথায় রাখবে সিপি রাধাকৃষ্ণান, মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন তিনি। আর বিজেপি দলের অন্তর্গত যে সিপি রাধাকৃষ্ণান, তিনি কিন্তু বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। আর এর আগে কে ছিলেন? দেখো, সিপি রাধাকৃষ্ণনের আগে ছিলেন জগদীপ ধনকর। 21শে জুলাই তার পদত্যাগ করেছেন। তাই 21শে জুলাই পদত্যাগ করার পরে কিন্তু সিপি রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। আর এই যে রাষ্ট্রপতি কে হবে, 2 দলের প্রার্থীর মধ্যে বেছে নেওয়া হয়েছে। দেখো, এক দলের প্রার্থী ছিল এই যে তোমার জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী ছিল সিপি রাধাকৃষ্ণন, আর ইন্ডিয়া ব্লক অর্থাৎ বিরোধী জোট ছিলেন তোমার এই বি সুদর্শন রেড্ডি। এই দুইজনের মধ্যে কিন্তু এই সিপি রাধাকৃষ্ণন তিনি কিন্তু উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, কেমন? আর তার আগে ছিলেন জগদীপ ধনকর, এটাও মাথায় রাখবে। দেখো, এশিয়ার দীর্ঘতম মালবাহী ট্রেন, মাথায় রাখবে ভারতের রেলওয়ে সফলভাবে এশিয়ার সবথেকে বড় মালবাহী ট্রেন রুদ্রাষ্ট্রের ট্রায়াল রান সম্পূর্ণ করেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 4.5 কিলোমিটার। তাহলে মাথায় রাখবে ভারতীয় রেলওয়ে সফলভাবে এশিয়ার সবথেকে বড় মালবাহী ট্রেন, যার নাম হচ্ছে রুদ্রাষ্ট্র, এর ট্রায়াল রান সম্পূর্ণ করেছে। আর এই যে রুদ্রাষ্ট্রের দৈর্ঘ্য কতটুকু? 4.5 কিলোমিটার, মাথায় রাখবে। বলছে উত্তর কাশীর ধরালি এলাকায় মেঘ ফাটায় ব্যাপক ধ্বংসাবশেষ দেখা গেছে। তাহলে কোথায় বস? মেঘ ফাটা বৃষ্টি, এই মেঘ ফাটা বৃষ্টির জন্য কিন্তু উত্তর কাশী, উত্তরাখণ্ডের উত্তর কাশীর এই ধরালিতে, মাথায় রাখবে ধরালিতে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিসের জন্য? মেঘ ফাটা বৃষ্টির কারণে। বলছে ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্লান্ট তোমার এই কান্ডালা বন্দরে উদ্বোধন করা হয়েছে। কি বললাম? ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্লান্ট, যেটা কান্ডালা বন্দরে উদ্বোধন করা হয়েছে। প্রথম বিমস্টেক ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব তোমার এই 2025 আগস্টে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হলো। তাহলে মাথায় রাখবে যে প্রথম বিমস্টেক ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব 2025 সালের আগস্ট মাসে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আর শিরোনামটা ছিল সপ্তসুর 7 জাতি 1 সুর। কি বললাম? সপ্তসুর 7 জাতি 1 সুর, মাথায় রাখবে। বলছে দেখো, সিকিমের পাকাং জেলার তোমার ইয়াকতেন গ্রামকে ভারতের প্রথম ডিজিটাল নোম্যাড গ্রাম হিসাবে উদ্বোধন করা হয়েছে। ভালো তথ্য, যে সিকিমের পাকাং জেলার ইয়াকতেন গ্রামকে ভারতের প্রথম ডিজিটাল নোম্যাড গ্রাম হিসাবে উদ্বোধন করা হয়েছে। সিগান্দুর কেবল স্টে ব্রিজ, মাথায় রাখবে সিগান্দুর কেবল স্টে ব্রিজ, এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। বলছে আউন্ডা সিমারিয়া গঙ্গা সেতু, যেটা বিহারে রয়েছে। কি বললাম? আউন্ডা সিমারিয়া গঙ্গা সেতু কোথায় রয়েছে? বিহার রাজ্যে। মাথায় রাখবে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 1.865 মানে 1.865 কিমি দীর্ঘ 6 লেনের আউন্ডা সিমালিয়া গঙ্গা সেতুর মানে আর কি উদ্বোধন করেছেন। তাহলে প্রধানমন্ত্রী, মাথায় রাখবে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আউন্ডা সিমালিয়া গঙ্গা সেতুর উদ্বোধন করলো, যেটা কোথায় রয়েছে? বিহারে রয়েছে। আর এর দৈর্ঘ্য কতটুকু? দৈর্ঘ্য হচ্ছে 1.865 কিমি, কেমন? বলছে গুজরাট ভারতের প্রথম রাজ্য হিসাবে একটি উপজাতি জিনোম সিকোয়েন্সি প্রকল্প শুরু করেছে। তাহলে এই যে উপজাতিদের জন্য জিনোম সিকোয়েন্সি প্রকল্প শুরু করেছে কোন রাজ্য সরকার? গুজরাট রাজ্য সরকার, মাথায় রাখবে। আর এই যে জিনোম সিকোয়েন্সি প্রকল্পের উদ্দেশ্য বা লক্ষ্যটা কি? যে জিনগত গবেষণার মাধ্যমে, দেখে নাও, জিনগত গবেষণার মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের স্বাস্থ্য সেবার উন্নত করা। কি বললাম? এই তোমার জিনোম সিকোয়েন্সি প্রকল্পের লক্ষ্য হচ্ছে জিনগত গবেষণার মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের স্বাস্থ্যসেবার উন্নত করা। আর চালু করেছে গুজরাটই হচ্ছে ভারতের প্রথম রাজ্য হিসাবে কিন্তু এটা চালু করা প্রথম রাজ্য, কেমন? এর আগে কিন্তু কোনো রাজ্যই জিনোম সিকোয়েন্সি চালু করেনি, এই প্রকল্প চালু করেনি। বলছে ভারতের প্রথম জাতীয় স্তরের সমবায় বিশ্ববিদ্যালয় আছে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়, যেটা আনন্দ মানে গুজরাটের একটা শহর আনন্দ, সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। কি বললাম? ভারতের প্রথম জাতীয় স্তরের সমবায় বিশ্ববিদ্যালয়, যার নাম হচ্ছে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়, যেটা গুজরাটের আনন্দ শহরে প্রতিষ্ঠিত হয়েছে। বলছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত ভারতের 44তম স্থান কোনটি? মানে 44তম স্থান পেয়েছে কোনটি? সেটা হচ্ছে ভারতের মারাঠা সামরিক প্রাকৃতিক দৃশ্য। কি বললাম? দেখো, ভারতের মারাঠা সামরিক প্রাকৃতিক দৃশ্য, এটা ভারতের 44তম স্থান হিসাবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে
প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি তথ্যগুলো তো পড়ে নাও। প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকে 2-3টে প্রশ্ন হতে পারে। ধরো বলে দিল যে সম্প্রতি 2025-এ ভারতের মারাঠা সামরিক প্রাকৃতিক হচ্ছে দৃশ্য আর কি তোমার হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় অন্তর্ভুক্ত করা আছে, এটা ভারতের কততম স্থান? ভারতের 44তম স্থান। বা বলতে পারে যে বা নিম্নলিখিত কোনটি ভারতের 44তম হচ্ছে স্থান যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মানে সাইটের অন্তর্ভুক্ত হয়েছে, সেটা ভারতের মারাঠা সামরিক প্রাকৃতিক দৃশ্য। তুমি শুধু বুঝে পড়ে নাও, কেমন? দেখো এই যে ভারতের মারাঠা সামরিক প্রাকৃতিক দৃশ্য, এই অন্তর্ভুক্তের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের 11টি দুর্গ আর তামিলনাড়ুর একটি দুর্গ। কি বললাম? মহারাষ্ট্রের 11টা দুর্গ রয়েছে আর তামিলনাড়ুর একটি দুর্গ। আর এই যে তামিলনাড়ুর যে দুর্গটা সেটা হচ্ছে জিঞ্জি দুর্গ, মাথায় রাখবে। একটি যেটা সেটা গুরুত্বপূর্ণ, তামিলনাড়ুর জিঞ্জি দুর্গ। আর মহারাষ্ট্রের যে দুর্গ রয়েছে 11টা, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রায়গড় দুর্গ। তাই তুমি এখান থেকে ভালোই বুঝতে পারলে যে রায়গড় দুর্গটা কোন রাজ্যে? মহারাষ্ট্রে। জিঞ্জি দুর্গ কোথায়? তামিলনাড়ু। আর মহারাষ্ট্রের 11টা, তামিলনাড়ুর এই জিঞ্জি দুর্গ। মোটমাট এই 12টা কিন্তু তোমার এই কিসের মধ্যে পড়ছে? ভারতের মারাঠা সামরিক প্রাকৃতিক দৃশ্যের মধ্যে পড়ছে, যেটা ভারতের 44তম ঐতিহ্যবাহী স্থান হিসাবে যুক্ত হয়েছে তোমার এই ইউনেস্কোতে, তাই না? পরের তথ্যে চলে আসি, বলছে 91তম রামসার সাইট, সেটা হচ্ছে কি রাজস্থানের তোমার এই ফালোদির খিচান। খিচান শব্দটা মাথায় রাখবে। খিচান এবং উদয়পুরের মেনার জলাভূমি। খিচান আর এই মেনার, এই দুটো শব্দ মাথায় রাখবে যে খিচান আর মেনার এই দুটো জলাভূমি, যেটা তোমার 91তম রামসার সাইটের মর্যাদা পেয়েছে। কেমন? বলছে ভারত ডাক বিভাগ সাশ্রয়ী মূল্যে বই পৌঁছে দেওয়ার জন্য জ্ঞান পোস্ট চালু করেছে। তাহলে মাথায় রাখবে যে জ্ঞান পোস্ট, দেখো ডাক বিভাগ তোমার এই জ্ঞান পোস্ট নামে একটি বিশেষ ডাক পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে শিক্ষামূলক, সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় বই সুলভ মূল্যে পৌঁছে দেওয়া হবে। ভালো তথ্য। বলছে চেনাব সেতু বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ সেতু আর কি, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে আর কি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন করা হয়েছে। জানোই তোমরা, তাই না? চেনাব সেতু কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা কিন্তু উদ্বোধন করা হয়েছে। এটা বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ। পরীক্ষায় যদি প্রশ্ন এরকম দিতেই পারে যে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ নিম্নলিখিত কোনটি? 4টে মানে সেতুর নাম দিয়ে দিল, সঠিক উত্তর করবে চেনাব সেতু। কেমন? চলে আসি পরের তথ্যে। বলছে আইএটি এর 81তম বার্ষিক সাধারণ সভা 2025। তা আইইটিএ দেখো মাথায় রাখবা যে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা 2025-এর জুনে ভারতের নয়াদিল্লির ভারত মণ্ডপে তোমার এই 81তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট সামিট আয়োজন করা হয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন এরকম দেবে যে তোমার এই যে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা 2025-এ কোথায় অনুষ্ঠিত হলো? ভারতের নয়াদিল্লির ভারত মণ্ডপে। ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে 2025 সালে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার 81তম বার্ষিকী, কততম? 81তম বার্ষিকী বা 81তম বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লির ভারত মণ্ডপে। বুঝতে পারছো? এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি 42 বছর পর ভারতের তোমার এই আইটিএ এজিএমএ প্রত্যাবর্তনে চিহ্নিত করলো। মাথায় রাখবে শুধু এটাই যে 42 বছর পর কিন্তু এই তোমার অনুষ্ঠানটা আবার অনুষ্ঠিত হয়েছে। আর এটা সর্বশেষ এটি অনুষ্ঠিত হয়েছিল, এর আগে কবে হয়েছিল? 1983 সালে। গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখো যে এই তোমার হচ্ছে এই যে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা যেটা হচ্ছে 81তম বার্ষিক সাধারণ সভা 2025-এ অনুষ্ঠিত হলো, সেটা হচ্ছে তোমার নয়াদিল্লিতে হয়েছে। আর এর আগে একবার হয়েছিল, সেটা 1983-তে হয়েছিল। কেমন? মাথায় রাখবে। বলছে দেখো যে সোনমার্গ সুড়ঙ্গ বা যাকে বলা হয় জেড মোড় সুড়ঙ্গ, তা এটা দেখো এটা কোথায় রয়েছে দেখো। তা এই যে তোমার হচ্ছে সোনমার্গ সুড়ঙ্গ বা জেড মোড় সুড়ঙ্গ, এটা হচ্ছে মাথায় রাখবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নামকরণ করা একটা সুড়ঙ্গ, যেটা তোমার হচ্ছে জেড আকৃতির হওয়ার কারণেই, মানে সুড়ঙ্গটা জেড আকৃতির হওয়ার কারণেই এর নাম হয়েছে আর কি জেড মোড় সুড়ঙ্গ। কেমন? মাথায় রাখবে। দেশের প্রথম বলছে কি বলছে আন্ডার ওয়াটার মিউজিয়াম কোথায় রয়েছে? মাথায় রাখবে দেশের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম, এটা তোমার মহারাষ্ট্রে অবস্থিত। কেমন? কোথায়? মহারাষ্ট্রে। বলছে এআই অ্যাকশন সামিট 2025-এ কোথায় অনুষ্ঠিত হলো? প্যারিস। মাথায় রাখবে যে শীর্ষ সম্মেলনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে সভাপতিত্ব করেন। আর এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা। মাথায় রাখবে, ভালো তথ্য যে এআই অ্যাকশন সামিট 2025-এ প্যারিসে হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এনারা যৌথভাবেই এই মানে সামিটের সভাপতিত্ব করেছিলেন। কেমন? আর এই সামিটের লক্ষ্য ছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তায় উন্নয়নের বৈশ্বিক সহযোগিতা জোরদার করা। বলছে দেখো পরের তথ্য কি বলছে।
রায়সিনা সংলাপের 10ম সংস্করণ কোথায় হয়েছে? নয়াদিল্লিতে। মাথায় রাখবে, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা রায়সিনা সংলাপ 2025-এর 10তম সংস্করণটা উদ্বোধন করা হয়েছে। তা উদ্বোধনী সেশনে মানে উদ্বোধনের সময় আর কি অতিথি হিসাবে প্রধান অতিথি কে ছিলেন? নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন। ঠিক আছে, ক্রিস্টোফার লাকসন যিনি হচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই তোমার এই রায়সিনা সংলাপ যে 10তম সংস্করণ নয়াদিল্লিতে হলো সেখানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন। আর দেখো 3 দিনের রায়সিনা সংলাপ ওই তোমার এই 27শে মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। 3 দিন হয়। কয়দিন? 3 দিন হয়, এটাও গুরুত্বপূর্ণ। মার্চ মাসে হয় 17 থেকে 19শে মার্চ পর্যন্ত। আর এই বছরে রায়সিনা সংলাপের থিম এই 2025-এ এই 2025-এ যে 10তম রায়সিনা সংলাপটা হয়েছিল তার থিমটা গুরুত্বপূর্ণ। মাথায় রাখবে যে কালচক্র, মানুষ, শান্তি এবং পৃথিবী। কি বললাম? কালচক্র, মানুষ, শান্তি এবং পৃথিবী। চলে আসি পরের তথ্যে। দেখো বলছে ভারতের 58তম বাঘ সংরক্ষণ এলাকা, যেটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম বাঘ সংরক্ষণ এলাকা হিসাবে মানে আর কি ঘোষণা করা আছে বা স্বীকৃত পেল। তা মাথায় রাখবে যে এই যে মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান দেশের 58তম বাঘ সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষিত হয়েছে। এটি মধ্যপ্রদেশের 9ম বাঘ সংরক্ষণ এলাকা। মধ্যপ্রদেশের কততম? 9মতম। আর ভারতের 58তম বাঘ সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষিত হয়েছে 2025-এ। বলছে দেখো প্রথমবারের মতো নদী ডলফিনের সংখ্যা নিরূপণ করা হয়েছে। এই প্রথম নদীর ডলফিনগুলো মানে গণনা করা হয়েছে। তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারে নদীর ডলফিনের সংখ্যা নিরূপণ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছেন। তার রিপোর্টটি প্রকাশিত হয়েছে তোমার এই ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফের মানে 7ম বৈঠকে আর কি। এটাও গুরুত্বপূর্ণ যে এই রিপোর্টটি যে ডলফিনের সংখ্যা নিরূপণ করার জন্য আর কি মানে কার উপর আর কি এটা দেওয়া হয়েছিল বা দায়িত্ব দেওয়া হয়েছিল, তা সেটা মাথায় রাখবেন ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্ল্ড লাইফ এর উপর দায়িত্ব দেওয়া ছিল, যার 7ম বৈঠকে সাসানগির জুনাগড় জেলায় আয়োজিত হয়। কোথায়? জুনাগড় জেলায়। মাথায় রাখবে জুনাগড়ে আয়োজিত হয়। আর যেখানে এই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে ভারতের নদীতে মোট 6327টি ডলফিন রয়েছে। তো এখান থেকে তুমি গুরুত্বপূর্ণ তথ্য কি মাথায় রাখবে বস? মাথায় রাখবে যে এই প্রথমবারের মতো নদী ডলফিন সংখ্যা নিরূপণ করেছে ভারতের প্রধানমন্ত্রী। আর যেখানে তোমার এই বৈঠকটা হয়েছিল কোথায়? তোমার জুনাগড় জেলায় অনুষ্ঠিত হয়েছিল। আর এই বৈঠকটা হচ্ছে কোন সংস্থা দ্বারা এই রিপোর্ট প্রকাশ করা হয়? সেটা ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এই সংস্থার দ্বারা 7ম বৈঠকে জুনাগড়ে যে আয়োজন করা হয়েছিল। আর সেখানে বলা হয়েছে ভারতের নদীতে মোট ডলফিন রয়েছে, এটা গুরুত্বপূর্ণ, 6327টি ডলফিন রয়েছে। ঠিক আছে, আর যার মধ্যে উত্তরপ্রদেশে ডলফিনের সংখ্যা সর্বাধিক। আর উত্তরপ্রদেশে পরে বিহারে, তারপরে পশ্চিমবঙ্গ, আর তারপরে আসাম। তাহলে 3 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গে, মানে ভারতের ডলফিন রয়েছে তার মধ্যে 3 নম্বরের স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, সব থেকে বেশি ডলফিন রয়েছে উত্তরপ্রদেশে, 2 নম্বর বিহার, 3 নম্বরে পশ্চিমবঙ্গ, 4 নম্বরে আসাম। চলে আসি পয়েন্টে। দেখো IRCTC, হ্যাঁ, এবং তোমার হচ্ছে IRFC। ঠিক আছে, তাই এই বলছে যে IRCTC এবং IRFC-কে নবরত্নের মর্যাদা প্রদান করা হয়েছে। দেখো এই 3রা মার্চ কেন্দ্রীয় সরকার 2টি পাবলিক সেক্টর কোম্পানি, একটা হচ্ছে এই তোমার এই IRCTC যার পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, আর একটা হচ্ছে IRFC যাকে বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। এই দুটোকে নবরত্নের মর্যাদা প্রদান করা হয়েছে। দেখো এর আগে পর্যন্ত ভারতে মোট 24টি নবরত্ন ছিল। কতগুলো? 24টি। তারপরে এই 25তম আর 26তম নবরত্ন হিসাবে এই দুটো কিন্তু যোগ করা হয়েছে। মাথায় রাখবে, কেমন? দেখো জম্মু এবং কাশ্মীরের সন্ত্রাসী হামলা, জানোই যে জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলায় তোমার এই পাহেলগাম শহরের নিকটবর্তী পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রের নাম কি? যে বৈশারান। মাথায় রাখবে এই বৈশারানে, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানে কিন্তু সন্ত্রাসী হামলা হয়েছিল, যেখানে এই ঘটনায় তোমার এই 26 জন পর্যটনের কি মৃত্যু হয়েছিল, মারা গিয়েছিল, তাই না? বাস এটা দেখতে হবে না, 26 জন পর্যটন আর কি মৃত্যুবরণ করেছিল। যাই হোক, দেখো তারপরে কি বলছে যে অপারেশন সিন্দুর, তার জন্য অপারেশন সিন্দুর চালানো হয় কবে? 7ই মে 2025। তারিখটাও কিন্তু গুরুত্বপূর্ণ, 7ই মে 2025 তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর চালিয়েছিল। এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু এবং কাশ্মীরের ভেতরে ঢুকে মোট 9টি সন্ত্রাসী শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ঠিক আছে, তা দেখো মার্কিন প্রেসিডেন্ট কি বলছে? মার্কিন প্রেসিডেন্ট তোমার এই যে TRF-কে বিশ্ব সন্ত্রাসী
সংগঠন হিসাবে ঘোষণা করেছে। TRF বলে তো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, কি বললাম, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টস, যা পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়বা। পাকিস্তানে মানে পাকিস্তানের হিসাবে নামটা কি, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র নাম দিয়েছে তোমার, মানে মার্কিন যুক্তরাষ্ট্র নাম দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, আর পাকিস্তানে তার নাম হচ্ছে লস্কর ই তৈয়বা। এটি পাকিস্তানের একটি সংগঠন, ঠিক আছে, ছদ্ম সংগঠন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কবে, 2025 সালে 22শে এপ্রিল। তোমার এই পেহেলগাঁও হামলা হলো না, সেই পেহেলগাঁও হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই পাকিস্তানের লস্কর ই তৈয়বাকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করছে। সেটাকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র নাম দিয়েছে TRF বলে, ঠিক আছে, TRF বলে তো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, বুঝতে পারছো তো। চলো পরের তথ্য দেখো, বলছে যে নাট্যশাস্ত্র এবং শ্রীমদ্ ভগবদ গীতা, তা বলছে প্রাচীন ভারতীয় ধ্রুপদী গ্রন্থ নাট্যশাস্ত্র এবং শ্রীমদ্ ভগবদ গীতাকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। ভালো গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে যে ইউনেস্কো ওই তোমার হচ্ছে ভারতের যে প্রাচীন ধ্রুপদী গ্রন্থ রয়েছে, একটা নাট্যশাস্ত্র আর একটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, এই দুটোকে তোমার এই মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তাহলে এর ফলে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়া ভারতের মোট দলিলের সংখ্যা কয়টি, 14টি দাঁড়ালো। আগে 12টা ছিল, এখন এই দুটো 2025-এ যোগ করা হয়েছে, অর্থাৎ 14টি হয়েছে এখন, ঠিক আছে। বলছে জাতীয় জিরো মিজলস রুবেলা নির্মূল অভিযান, তা বলছে ভারত সরকার 2026 সালের মধ্যে, কত সালের মধ্যে, 2026 সালের মধ্যে হাম এবং রুবেলা নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে, ঠিক আছে। সব কিন্তু ভালো তথ্য ছাড়বে না। পরেরটা দেখে নাও কি বলছে, যে WHO গ্লোবাল এজ ফ্রেন্ডলি সিটিজ নেটওয়ার্ক, তাই এই নেটওয়ার্ক কি বলছে দেখো, এই যে WHOর আন্ডারে যে গ্লোবাল এজ ফ্রেন্ডলি সিটিজ নেটওয়ার্ক অন্তর্ভুক্ত শহর, এই শহরের মধ্যে তোমার প্রবীণ নাগরিকদের মানে স্বাধীনভাবে থাকা খাওয়া বা স্বাধীনভাবে মানে প্রবীণ নাগরিকদের আর কি স্বাধীনতার বা নাগরিকত্বের সক্রিয় পদক্ষেপ দেওয়া হয়েছে, বুঝতে পারছো, বুঝলে না, ভালো করে শোনো। আসলে এই সংস্থায় যে WHO সংস্থাটা বলেছে, এই WHOর অধীনে তোমার গ্লোবাল এজ ফ্রেন্ডলি সিটিজ নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যে শহরটা পড়বে সেই শহরে প্রবীণ ব্যক্তিদের স্বাধীনতা থাকবে। তারা হচ্ছে মানে তাদের স্বাধীনতা মানে তো বুঝতেই পারছো যে প্রবীণ নাগরিকদের জন্য আর কি চিন্তা ভাবনা করা হবে, তাদের কি করে কল্যাণ করা যায়, তাদের কিভাবে সুস্থ রাখা যায়, বুঝতে পারলে, সেইটার জন্যই আর কি এই যে গ্লোবাল এজ ফ্রেন্ডলি সিটিজ নেটওয়ার্কটা করা হয়েছে 2025-এ, ঠিক আছে। দেখো তারপরে তথ্য বলছে যে জিনোম সম্পাদিত ধানের জাত উন্নয়নে প্রথম দেশ ভারত। মাথায় রাখবে যে জিনোম সম্পাদিত ধানের জাত উন্নয়নের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে ভারত। ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে জিনোম সম্পাদিত ধানের জাত উন্নয়নের মাধ্যমে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করলো, যেখানে দেখো এই জাতগুলো ICAR বলে তো ভারতীয় কৃষি গবেষণা পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠান উদ্ভাবন করেছে, যাতে ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টির চাহিদা পূরণ করা যায়। প্রথম জাতটা কি, প্রথম জাতটার নাম হচ্ছে তোমার এই DRR ধান 100 কমলা, ঠিক আছে। আর দ্বিতীয় জাতটা হচ্ছে পুষা DST রাইস 1 আর কি, ঠিক আছে। দুটো জাতের নাম মাথায় রাখবা, যে সব থেকে প্রথম জাত মানে সব থেকে উন্নত জাত এটা DRR ধান, ঠিক আছে। আর দ্বিতীয় জাতের মধ্যে বলছে পুষা DST। দেখো সচেত অ্যাপটা কি, দেখো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এই তোমার এই সচেত অ্যাপসটি তৈরি করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে ভারতের জননিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে প্রচার করেছেন। এই অ্যাপটি তোমার এই বাস্তবসম্মত জিও ট্যাগ সতর্কবার্তা প্রদান করে, মানে প্রাকৃতিক দুর্যোগগুলো আসার আগেই মানে তোমার এই অ্যাপসের মাধ্যমে খবরটা ছড়িয়ে যাবে। যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, তারপরে ভূমিধস, সুনামি, অরণ্যতে আগুন লাগা মানে অরণ্য আগুন, তাই না, তুষারধস, ঝড়, বজ্র, এইগুলো আর কি প্রাকৃতিক ঝড়, এগুলো আসার আগেই তোমার ওই সচেত অ্যাপটা সিগন্যাল দিয়ে দেবে, বুঝতে পারছো। দেখো DRDOর নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র শিলান্যাস, তা অন্ধ্রপ্রদেশের নাগায়ালঙ্কায় তোমার DRDOর নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে, যার নাম হচ্ছে শিলান্যাস, ঠিক আছে, পরীক্ষা কেন্দ্র শিলান্যাস। দেখো ভারতের প্রথম নিবেদিত গভীর জলের কন্টেইনার ট্রান্সশিপমেন্ট হাব, যেটা তোমার এই বলছে দেখো কেরালার তিরুবনন্তপুরমে তোমার এই ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক 2রা মে 2025 তারিখে উদ্বোধন করা হয়েছে। কি বললাম, ভালো তথ্য মাথায় রাখবে। তোমার এই যে কেরালার তিরুবনন্তপুরমে তোমার কি বলছে দেখো ভিজিয়ানজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর, এই বন্দরটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন 2025-এ। এটি ভারতের প্রথম নিবেদিত গভীর জলের কন্টেইনার ট্রান্সশিপমেন্ট হাব, ঠিক আছে। মাথায় রাখবে ভালো তথ্য যে ভারতের প্রথম নিবেদিত গভীর জলের কন্টেইনার
ট্রান্সশিপমেন্ট হাব হলো তোমার এই ভিনজিয়াম আন্তর্জাতিক সমুদ্র বন্দরটা, ঠিক আছে। এই বন্দরটি কেরালা সরকার এবং আদানি গোষ্ঠী যৌথভাবে তোমার এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হিসাবে আর কি তৈরি করেছে, কেমন। কেরালা সরকার এবং আদানি গোষ্ঠীর সহযোগিতায় আর কি বন্দরটা তৈরি করা হয়েছে। ভালো তথ্য পড়ে নিবা। এই ছিল তোমাদের হচ্ছে ন্যাশনাল নিউজ। এবার আমরা ইন্টারন্যাশনাল নিউজটা পড়ে নেব। দেখো বলছে ফিজির প্রধানমন্ত্রী তোমার এই টিসিভেনি লাগামা মাদা হচ্ছে রাবুকা, এই নামগুলো একটু বিদেশিদের নামগুলো একটু দেখে নিবা। তুমি শর্টকাটে মাথায় রাখবা যে ফিজির প্রধানমন্ত্রী রাবুকা, এই শব্দটা দিয়ে মাথায় রাখলে রাবুকা। রাবুকা 2025 সালে 24শে আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত সরকারি সফরে ভারতে আসেন। তাহলে কোন সময় ভারতে এসেছিল এই যে ফিজির প্রধানমন্ত্রী রাবুকা? আগস্টে। তুমি ডেট এত মাথায় রাখতে হবে না তোমার, শুধু মাস মাথায় রাখবা যে 2025-এর আগস্টে এসেছিল রাবুকা। রাবুকাকে ওই ফিজির প্রধানমন্ত্রী। বলছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেন, গুরুত্বপূর্ণ মাথায় রাখবে। কারণ এখন ভারত আর চীনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাই না? তা মাথায় রাখবে যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি ওই যে 2020 সালে একবার এসেছিলেন, যখন তোমার গালওয়ান উপত্যকার সংঘর্ষের সময় কিন্তু ভারত সফর করেছিলেন। আর তারপরে এই 2025-এর আগস্টে এসেছেন, ঠিক আছে। 2025 আগস্টে তোমার এই হ্যাঁ ভারত সফর করলেন আর কি, কেমন। দেখে নাও ফিলিপাইন্সের রাষ্ট্রপতি ভারত সফর করেছে। ফিলিপাইন্সের রাষ্ট্রপতি তোমার মার্কোস। এইখান থেকে তুমি তো বুঝতেই পারছো। দেখো যদি পরীক্ষায় প্রশ্নটা এমন দেয় যে বর্তমানে ফিজির প্রধানমন্ত্রীকে রাবুকা, ঠিক আছে, মানে লিগামা মাদা রাবুকা। যদি বলে বর্তমানে চীনের রাষ্ট্রপতি কে রয়েছেন, তোমার ওই যে ওয়াং ই, যিনি ভারত সফর করেছেন। তারপরে যদি বলে ফিলিপাইন্সের বর্তমানে রাষ্ট্রপতিকে, যিনি 2025-এর আগস্টে ভারত সফর করেছেন, তিনি হলেন মার্কোস। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কিন্তু এই তথ্যগুলো পড়ে নিবা। তা দেখো ফিলিপাইন্সের রাষ্ট্রপতি মার্কোস 2025-এর আগস্টে 5 দিনের জন্য রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন। থাইল্যান্ড এবং কম্বোডিয়া প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত, মানে যুদ্ধ চলছিল থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে। তা তারা কিন্তু যুদ্ধ বিরতিতে দুজনাই মতামত করেছেন। কোন চুক্তির মাধ্যমে? যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দুজনাই কিন্তু মানে দুই দেশই আর কি যুদ্ধ থামিয়েছে, থাইল্যান্ড আর কম্বোডিয়া। তা যুদ্ধবিরতির কেন্দ্রবিন্দু কি ছিল? এই প্রেহ তোমার ভিহার মন্দির ছিল কিন্তু যুদ্ধ আর কি মানে এই বিরোধের কেন্দ্রবিন্দু, মাথায় রাখবে প্রেহ ভিহার মন্দির। দেখো ভারতীয় সেনাবাহিনী যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার অ্যাপাচি হেলিকপ্টার গ্রহণ করছে। তাহলে প্রথম দফার অ্যাপাচি হেলিকপ্টার গ্রহণ করছে ভারতের সেনাবাহিনী কোথা থেকে? রাষ্ট্র থেকে, ঠিক আছে। আচ্ছা পরের তথ্য চলে আসি। দেখো রাশিয়ার কি বলছে, দেখো রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে তোমার এই 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। গুরুত্বপূর্ণ যে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। 8.7 মানে বুঝতে পারছো তো, খর ভূমিকম্প। পরে তথ্য বলছে দেখো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত যুক্তরাজ্য এবং মালদ্বীপ সফর করেন। তাহলে দেখো ডেটটা তোমার মাথায় রাখতে হবে না, তুমি মাসগুলো মাথায় রাখবে। সাল তো বুঝতেই পারছো 2025 সাল। তাহলে প্রধানমন্ত্রী জুলাই মাসে যুক্তরাজ্য আর মালদ্বীপে সফরে গিয়েছিলেন। তিনি দেখো ওই মালদ্বীপে গিয়েছিলেন কি, মালদ্বীপের মানে 60তম স্বাধীনতা দিবস উদযাপনে আর কি প্রধান অতিথি হিসাবে, গেস্ট অফ অনার অর্থাৎ প্রধান অতিথি হিসাবে কিন্তু সেখানে যান, ঠিক আছে। কোন সময়? এই জুলাইতে, কেমন। আর কোথায় কোথায় যায় দেখো 24শে জুলাই 2025 তারিখে ভারত ও যুক্তরাজ্য একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এটার ডেটটা গুরুত্বপূর্ণ, ডেটটাও মাথায় রাখবে এটার, যে 2025 সালের 24শে জুলাই। কতই জুলাই? 24শে জুলাই ভারত এবং যুক্তরাজ্য একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। সেই জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমার এই জুলাই মাসে তোমার এই যুক্তরাজ্য আর মালদ্বীপে দুই জায়গাতেই গিয়েছিল। মালদ্বীপে গিয়েছিল সেখানকার স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসাবে, আর তোমার এই যুক্তরাজ্যে গিয়েছিল এই চুক্তিতে স্বাক্ষর করতে, কেমন। তারপরে দেখো জুলাই মাসে আর কোথায় গিয়েছিল? জুলাই মাসে ঘানাতে, ত্রিনিদাদ ও টোবাগোতে, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়াও কিন্তু গিয়েছিলেন, কেমন। আর জুন মাসে কোথায় গিয়েছিলেন? সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়ায় 3 দেশ সফর করলো। জুন মাসে 3টি দেশ সফরে গিয়েছিলেন, সাইপ্রাস, কানাডা আর ক্রোয়েশিয়া। আর হচ্ছে দেখো তোমার হচ্ছে এপ্রিল 2025 মানে এপ্রিল মাসে গিয়েছিলেন সৌদি আরব সফরে। আর এপ্রিলে আর কোথায় গিয়েছিলেন? থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় গিয়েছিলেন। মার্চে গিয়েছিলেন মরিশাসে। ফেব্রুয়ারিতে গিয়েছিলেন তোমার ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, কেমন। এগুলো কিন্তু মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ তথ্য, কেমন। আরেকবার বলে দেবো, দেখো আরেকবার শুনে নাও যে ফেব্রুয়ারিতে গিয়েছিলেন ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, আর মার্চে গিয়েছিলেন মরিশাসে। এপ্রিলে গিয়েছিলেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং সৌদি আরবে। জুন মাসে গিয়েছিলেন 3টি দেশ, কোথায়? সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়ায়। আর জুলাই মাসে কোথায় কোথায় গিয়েছিলেন? জুলাই মাসে অনেক জায়গায় যান, ঘানাতে যান, ত্রিনিদাদ ও টোবাগোতে যান, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় যান, সাথে আবার যুক্তরাজ্য এবং তোমার ওই মানে তোমার হচ্ছে
কোথায় বলতো, মালদ্বীপ আর কি, বুঝতে পারছো, মালদ্বীপে গিয়েছিলেন আর কি। চলো পরের তথ্যে আমরা চলে যাই। বলছে দেখো যে থাইল্যান্ডের সংবিধান আদালত প্রধানমন্ত্রী পেটংট্রান সিনাওয়াত্রাকে অফিস থেকে স্থগিত করা হয়েছে। কেন স্থগিত করা হয়েছে? কারণ তিনি হচ্ছে কম্বোডিয়ার নেতার সঙ্গে ফাঁস হওয়া ফোন কলের তদন্ত চলাকালীন প্রধানমন্ত্রীর পদ স্থগিত করা হয়েছে। মানে হয়তো প্রধানমন্ত্রী কিন্তু ওই তোমার হচ্ছে মানে ওই কম্বোডিয়ার নেতার সঙ্গে হয়তো কোনো রকমভাবে জড়িত ছিলেন, সেইটাই তদন্ত করা, ফোন কল তদন্ত করা চলাকালীনই প্রধানমন্ত্রীকে তোমার ওই তার পদ থেকে স্থগিত করা হয়। ঠিক আছে, মাথায় রাখবা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে। দেখো কম্বোডিয়া এবং উজবেকিস্তান আনুষ্ঠানিকভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিয়েছেন। কবে? জুলাই 2025-এ। মাথায় রাখবে, জুলাই 2025-এ কম্বোডিয়া এবং উজবেকিস্তান আনুষ্ঠানিকভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিয়েছেন। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি কোন দেশ বলতো? কোন দেশ পৌঁছে গেছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে? ভারত। মাথায় রাখবে, বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে গণ্য হয়। দেখো এশিয়ার প্রধান এরোস্পেস এবং প্রতিরক্ষা প্রদর্শনী কি বলছে দেখো, যে এআই সৃষ্ট শিশু নির্যাতন সামগ্রীকে প্রথমে অপরাধ হিসেবে ঘোষণা করলো কোন দেশ? যুক্তরাজ্য। ভালো তথ্য, যে এআই সৃষ্ট শিশু নির্যাতন সামগ্রীকে অপরাধ হিসাবে ঘোষণা করা প্রথম দেশ হলো যুক্তরাজ্য। মাথায় রাখবে যে ভবিষ্যৎ ভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতার দিকে এটি মানে একটি সাহসী পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এই হচ্ছে একটি বিপ্লবী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি, যার নাম দেওয়া হয়েছে গোল্ডেন ডোম। দেখো এই ততটা আরেকবার ভালো করে পড়ে নাও, ভালো বোঝা গেল না। বলছে যে ভবিষ্যৎ ভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতার দিকে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা তিনি ঘোষণা করেছেন যে একটি বিপ্লবী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা তৈরি করা, যার নাম দিয়েছেন গোল্ডেন ডোম। কেমন? দেখো চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে হস্তান্তর। কি হয়েছে এখানে? দেখো তোমার এই যুক্তরাজ্য সরকার চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে হস্তান্তরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। তবে ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত কৌশলগত সামরিক ঘাটে নিয়ন্ত্রণ আগামী 99 বছরের জন্য যুক্তরাজ্য দখল করে নিয়েছে। ঠিক আছে, মানে লিস্ট নিয়েছে। চলে আসি পরের তথ্যে। দেখো বলছে যে 78তম কান চলচ্চিত্র উৎসব, এই 78তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি তার রাজনৈতিক নাটক ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট এর জন্য পাম্প দ্য আর জিতেছেন। ভালো তথ্য এটা মাথায় রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পাম্প দ্য আর জিতেছেন কে? জাফর পানাহি। তোমার এই কোন নাটকের জন্য? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের জন্য। ঠিক আছে, আর এটা হচ্ছে 78তম কান চলচ্চিত্র উৎসবের তোমার এই সমাপনী অনুষ্ঠানেই কিন্তু এই আর কি মানে পুরস্কারটা দেওয়া হয়, পাম দ্য আর। ঠিক আছে, তা এই উৎসব অনুষ্ঠিত হয় কবে? এই তোমার 2025-এর মে মাসে আর কি। 72তম মিস ওয়ার্ল্ড 2025। দেখো 72তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা 2025-এর মে মাসে অনুষ্ঠিত হয়। এতে তেলেঙ্গানাকে বিশ্ব মঞ্চে তুলে ধরা হয়। মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ তথ্য, যে 72তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তেলেঙ্গানাকে বিশ্ব মঞ্চে তুলে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো, যে থাইল্যান্ডের প্রতিনিধি ওপাল বলছে সুচতা চুয়াংশ্রী। ঠিক আছে, নামগুলো একটু পড়ে নিবা ভালো করে। যে থাইল্যান্ডের প্রতিনিধি ওপাল সুচতা চুয়াংশ্রীকে 31শে মে 2025-এ হায়দ্রাবাদ ভারত অনুষ্ঠিত 72তম মিস ওয়ার্ল্ড প্রেজেন্টে মিস ওয়ার্ল্ড 2025-এ খেতাব দেওয়া হয়েছে। তাহলে এই যে এই ব্যক্তির নামটা, এই মহিলার নাম মাথায় রাখবে, যে থাইল্যান্ড থেকে প্রতিনিধি করেছিলেন ওপাল সুচতা চুয়াংশ্রী, তাকে তোমার এই হায়দ্রাবাদে অনুষ্ঠিত তোমার এই 72তম মিস ওয়ার্ল্ড 2025-এ খেতাব দেওয়া হয়েছে। ঠিক আছে, ভারতে কোথায় অনুষ্ঠিত হয়েছিল তোমার এই 72তম মিস ওয়ার্ল্ড? যেটা হায়দ্রাবাদে হয়েছিল, মাথায় রাখবে। চলো এবার ইভেন্ট এবং সামিটটা আমরা দেখে নিই। দেখো 2025-এ টিয়ানজিন এসসিও, এটা এসসিও হবে। ঠিক আছে, দেখে নাও 2025 সালে টিয়ানজিন এসসিওর শীর্ষ সম্মেলন বলতো কোথায় হয়েছিল? এটা কিন্তু সাংহাইতে হয়েছিল। ঠিক আছে, মাথায় রাখবে, চীনের এই সাংহাইতে বলছি কেন, চীনের তোমার হচ্ছে টিয়ানজিনে, এই টিয়ানজিন মাথায় রাখবে, চীনের টিয়ানজিতে অনুষ্ঠিত হয়। দেখো এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে এইখানে এই অনুষ্ঠানটি হয় 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025 পর্যন্ত চীনের টিয়ানজিনে। কেমন? মাথায় রাখবে। আর এটি এই সামিটটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 25তম রাষ্ট্রপ্রধান কাউন্সিল বৈঠক ছিল। চীনের পক্ষ থেকে এটি বার্ষিক তোমার এই যে এসসিও সম্মেলন আয়োজনের পঞ্চমবার, চীন পঞ্চমবারের মতো এসসিও সম্মেলনটা মানে আয়োজন করেছিল আর কি।
দেখো চলে আসি ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 কোথায় হয়? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। মাথায় রাখবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিক্স শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। আর এখানে কতজন সদস্য দেশ আছে ব্রিক্সে? 10 জন। আর এটা ছিল 25, ছিল 17তম সংস্করণ। কেমন? আর 26-এ ভারতে হবে, 26-এ ভারতে হবে, যেটা তোমার হচ্ছে 18তম সংস্করণটা ভারতে হবে। আর প্রথম শীর্ষ সম্মেলনটা হয়েছিল রাশিয়ায় 2009 সালে, এটাও গুরুত্বপূর্ণ। চেয়ারম্যানশিপ হচ্ছে লুলা দা সিলভা। দেখো লুলা দা সিলভা ছিলেন তোমার ব্রাজিলের হচ্ছে রাষ্ট্রপতি, তার মানে সভাপতিত্বেই কিন্তু 2025-এ ব্রিক্স শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়। কেমন? মাথায় রাখবা। দেখো ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। মাথায় রাখবে যে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। তিনি রামসার কনভেনশনের 15তম কনফারেন্স অফ দ্য পার্টিস, যেটাকে COP15 বলা হচ্ছে, এই COP15-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কেমন? তাহলে COP15 যেটা 15তম কনফারেন্স হয়েছে, সেখানে ভারতের থেকে প্রতিনিধিত্ব করেছেন কে? তোমার এই ভূপেন্দ্র যাদব। আর এই সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? জুলাই 2025-এ। কোথায় হয়েছিল? জিম্বাবুয়ে তোমার ভিক্টোরিয়া ফলসে। কেমন? 25তম দেখো এই 2025-এর ন্যাটোর শীর্ষ সম্মেলন, 2025 সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন একটি ঐতিহাসিক অনুষ্ঠান যা প্রথমবারের মতো নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়। তাহলে এই যে নেদারল্যান্ডে কিন্তু প্রথম ন্যাটোর শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়, নেদারল্যান্ডের জন্য প্রথমবার। ঠিক আছে, ন্যাটোর শীর্ষ সম্মেলন 2025-এ নেদারল্যান্ডে হয়েছে। তাই এবার দেখো এটা হচ্ছে নেদারল্যান্ডে হুগো দা হেগে হয়, তাই তো। আর 2026-এ কোথায় হবে? 2026-এ তুরস্কতে হবে। মাথায় রাখবা। চলে আসি দেখো G7 সামিট 2025, যেটা 51তম সংস্করণ। 51তম G7 সামিট অনুষ্ঠিত হয়েছে জুন 2025-এ কানাডার অবস্থিত, এই নামটা মাথায় রাখবে, কানাডায় অবস্থিত যে কানাডার আলবার্টস বানফেতে অবস্থিত এই কানানাস্কিস। ঠিক আছে, কানানাস্কিস শব্দটা মাথায় রাখবে, যে কানানাস্কিস পাহাড়ি পর্যটন শহরে তোমার এই 51তম G7 সামিটটা অনুষ্ঠিত হয়েছে। আর এই সম্মেলনে আয়োজন করেছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাহলে কানাডার প্রধানমন্ত্রীকে মার্ক কার্নি। মাথায় রাখবে মার্ক কার্নি হলেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। দেখো ষষ্ঠ ব্রিমস্টেক সামিট 2025-এ। তো এই দেখো ভারতের, এটা কোথায় হয়েছে বলতো? ব্যাংকক। ঠিক আছে, ব্যাংককে হয়েছে, থাইল্যান্ডের ব্যাংককে। মাথায় রাখবে যে ভারতের প্রধানমন্ত্রী ওই এপ্রিলে কোথায় গিয়েছিলেন? এপ্রিলে থাইল্যান্ডে গিয়েছিলেন। এই কিসে? এই যে ষষ্ঠ ব্রিমস্টেক সামিটে অংশগ্রহণ করতে, তাই না? তা মাথায় রাখবে ষষ্ঠ বন্দর বহু খাতীয় প্রযুক্তিগত অর্থনৈতিক সহযোগিতা, যাকে বিমস্টেক বলা হচ্ছে, এই সামিটে অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-এর এপ্রিলে থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন। ঠিক আছে, আর এই ষষ্ঠ ব্রিমস্টেক সামিটের থিম কি? ব্রিমস্টেক সমৃদ্ধ, স্থিতিশীল ও উন্মুক্ত। ভালো দত্ত যে থিমটা মাথায় রাখবা, বিমস্টেক সমৃদ্ধ, স্থিতিশীল এবং উন্মুক্ত। চলে আসি পরের তথ্যটা দেখে নাও কি বলছে। দেখো যে 46তম এবং 47তম অ্যাসান বা এশিয়ান সামিট 2025-এ কোথায় হয়েছে? মাথায় এবার কিন্তু দুটো হবে। ঠিক আছে, সেই জন্য বলা হয়েছে 46তম এবং 47তম। দেখো এই 46তম এশিয়ান সামিট অনুষ্ঠানটি হয়েছে মে মাসটা মাথায় রাখবা, মে 2025-এ কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে। তা অ্যাসান দেখো অ্যাসানের পুরো কথাটা মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। দেখো হয়তো তোমরা এই ক্লাসে এই লেখাগুলো ভালো হয়তো দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি, কিন্তু পিডিএফে একদম সুন্দর করে, মানে হচ্ছে তুমি যত বড়ই করো না কেন খুব সুন্দর লেখা উঠবে। পিডিএফটা কিন্তু আমি সেইভাবেই তৈরি করেছি। ঠিক আছে, সেই জন্য পিডিএফটা তুমি কি করো, প্রিন্ট আউট করেও কিন্তু পড়ে নিবা, দেখবা একটাও অক্ষর কিন্তু ফাটবে না, খুব সুন্দর লেখা উঠবে। আর সব A4 সাইজের পেজ করা আছে, কোনো অসুবিধা হবে না, তোমার বার করে নিতে পারবা, বার করে পড়বা, ভালো হবে। ঠিক আছে, দেখো অ্যাসান একটি আঞ্চলিক সংগঠন যা রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা উন্নত করে। ঠিক আছে, মাথায় রাখবা যে এই তোমার অ্যাসানের লক্ষ্য কি, মানে কি জন্য এটা গঠন করা হয়েছিল? রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা উন্নত করার জন্যই গঠন করা হয়। কত সালে? 1967 সালে। কোথায়? ব্যাংকক ঘোষণার মাধ্যমে। মাথায় রাখবে ব্যাংককে প্রতিষ্ঠিত হয়েছিল 1967-তে। ঠিক আছে, আর যার প্রাথমিক সদস্য দেশ কি ছিল? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর আর থাইল্যান্ড। মাথায় রাখবে যে প্রাথমিক সদস্য দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর আর থাইল্যান্ড। আর 47তম, দেখো এবছরেই কিন্তু দুটো সামিট হচ্ছে, 46 আর 47। 47তম সামিটটা অনুষ্ঠিত হবে নভেম্বর 2025-এ। কেমন? মাথায় রাখবা। দেখো বিশ্ব অডিও ভিজুয়াল ও বিনোদন সামিট 2025। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মে 2025-এ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট, মানে এই তোমার WAVES আর কি, এর উদ্বোধন করেছেন। কোথায় উদ্বোধন করেছেন? মুম্বাইতে। ভালো তথ্য মাথায় রাখবা যে বিশ্ব অডিও ভিজুয়াল ও বিনোদন সামিট 2025-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাইতে।
ঠিক আছে, কার দ্বারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। আর এই যে তোমার এই যে মানে আর কি তোমার এই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট, এটা আর কি এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে ভারতীয় মিডিয়া ও বিনোদন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা। গুরুত্বপূর্ণ তথ্য। পরীক্ষায় প্রশ্ন কেমন দেবে জানো? যদি বড় প্রশ্ন দেয় তাহলে এইভাবেই দেবে যে বিশ্ব অডিও ভিজুয়াল বিনোদন সামিট 2025-এর লক্ষ্য নিম্নলিখিত কোনটি? চারটে বড় বড় অপশন দেবে। 1 নম্বর অপশনে ধরো দিয়ে দিল যে ভারতীয় মিডিয়া এবং বিনোদন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা এবং বিশ্বের মিডিয়া এবং বিনোদন নেতাদের সাথে সংযোগ স্থাপন করা। আর একটা অপশনে আরও কিছু দিয়ে দিল, আর একটা অপশনে আরও কিছু দিয়ে দিল, তখন অপশনে 1 সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পারলে? লক্ষ্য কিন্তু পুরোটা মাথায় রাখবা যে লক্ষ্য হলো ভারতীয় মিডিয়া এবং বিনোদন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা এবং বিশ্বের মিডিয়া এবং বিনোদন নেতাদের সাথে সংযোগ স্থাপন করা। কেমন? এই ছিল তোমাদের। দেখো এরপরে যে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এটাও ঠিক আছে তোমরা পড়ে নিও। কারণ কি বলতো, আমার যদি এত সব পড়িয়ে দিতে হয় না, অনেক আছে কিন্তু। আর আমি তোমাদের কি বলেছি যে চিন্তা করবা না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, কেননা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে পরীক্ষা, অক্টোবর পর্যন্ত তোমার আমি কারেন্ট অ্যাফেয়ার্স একদম প্রত্যেকটা মাস ধরে ধরে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তার পাশে এইভাবে আমি তোমাদের 8, 9, 10 মাস হয়ে যাবে যখন পরীক্ষার আগে আমি 10 মাস করে দেবো। ঠিক আছে, 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের এইভাবে তখন আমি মানে টপিক ধরে করিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে তুমি করোই না, কিচ্ছু চিন্তা করতে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি 10টা প্রশ্ন আছে, কম করে তুমি 8টা 7টা কি 8টা প্রশ্ন পাবা। এবার আমি 3-4টে প্রশ্ন মানে 2-3টে প্রশ্ন কেন ছাড়ছি বলো তো? বাস 2-3টে প্রশ্ন খুব ঘুরিয়ে দেবে, আর না হলে ধরো 21, 22, 23-এর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিল, সেগুলো তো পারা সম্ভব নয়। মোটামুটি তুমি 7টা পাবে যদি ঠিক করে ভালো করে পড়ে নাও। এই যে মানে যা দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এনাফ, যথেষ্ট। আর জিকের জন্য যে টপিকগুলো দিচ্ছি সেগুলো পড়বা। আর আমরা তো এখন মানে যে পরীক্ষার ডেট যেহেতু দেখেই নিয়েছি, তাহলে আমাদের এখন লক্ষ্য প্রতিদিন কিন্তু আমাদের 4টে করে নাম্বার তুলতেই হবে। তার জন্য যতটুকু পড়লে আমাদের মানে ধরো 4টে বিষয়, 4টে সাবজেক্ট, ম্যাথ, জিআই আর সায়েন্স, আর তোমার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, তাই না? বাস জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা 1 নাম্বার আজকে তুলে নিলাম। এই তোমার এই যে এটা পড়ে নিয়ে, মানে আমি তো তোমাদের 3টে পড়ে দিলাম, বাকি 4টে পড়ে নেওয়া, মোটমাট 7টা। এই 7টা মানে তোমার বিষয় যদি তুমি পড়ে নাও, ঠিক আছে, তাহলে এখান থেকে 1 নম্বর পেতে তুমি বাধ্য, তুমি যে শিফটেই তোমার পরীক্ষা পড়ুক না কেন। ঠিক সায়েন্সেরও আমরা এমন কিছু করে নেব যাতে 1 নাম্বার আমাদের আসবেই আসবে সেখান থেকে। জিআইতেও এমন কিছু করবো যাতে 1 নাম্বার সেখান থেকে আসবে। ম্যাথেও এমন কিছু করবো, যেমন মিডিয়ান মোডটা আজকে দেখলাম, তাহলে এমন কিছু করবো আমরা যাতে 1 নাম্বার আমাদের দেবেই। বুঝতে পারছো? তাহলে প্রতিদিন আমরা আমাদের লক্ষ্য প্রত্যেকটা দিন 4টে করে নাম্বার তোলা, বেশি নয়। আমরা এখন প্রতিদিন 4টে করে নাম্বার তুলবো, 20 দিনের মধ্যে আমাদের নাম্বারটা যেন 80+ দাঁড়িয়ে যায়। আর আজকে আমি যেটা করলাম সেটা তো তোমার কালকে আমি ধরবো না, বুঝতে পারলে? যেমন ম্যাথের জন্য আজকে আমি তোমাদের মিডিয়ান মোড করলাম, তাহলে পরে ওটা থেকে তো তুমি জানোই পরীক্ষায়, রেলের পরীক্ষায় মিডিয়ান মোড থেকে কিন্তু পরীক্ষা আসবে। তাহলে 1 নাম্বার আমাদের উঠে গেল। আগামী দিন কিন্তু আমি আরও এমন একটা টপিক ধরবো যেখানে মানে পরীক্ষায় প্রত্যেকটা শিফটে যেন সেই শিফটে থেকে প্রশ্ন থাকে, তাই না? যেমন আমি যদি তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট দুটো যদি তুলে দিই কালকে, তাহলে তুমি বলবা ওখান থেকে দাদা প্রশ্ন একটা পরীক্ষায় থাকবে, তাই না? বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু তুমি 20 দিনের মধ্যে 80+ নাম্বার তুলতে পারছো। তার সাথে তো মক টেস্ট রয়েছে, সেগুলো করবা। সবাই ভালো করে পড়বা, আর এগুলো কিন্তু পড়ে নাও, সব প্রিন্ট আউট করে নাও, করে নিয়ে কিন্তু পড়ে নিও। একবারে পারলে একবারে পড়ে নিতে পারো, আর না হলে আমি যেভাবে বলছি সেইভাবে পড়ে নিও। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।